শেখ সেলিম সাহেব আপনাকে চর মেরেছিল। আপনার কি মনে হয় আমাকে কেউ চর দিয়ে বাসায় যেতে পারবে? আই বিলিভড ইন শেখ হাসিনা, শি বিট্রেড মি। রাজনৈতিক ডিসিশনগুলো দলের মাধ্যমে হতো না, এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হতো। যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের পাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমেই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিন হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। দর্শক, অবশেষে বের হয়ে এলো থলের বিড়াল। দর্শক, আপনাদের কি মনে আছে পিলখানার সেই হত্যাকাণ্ডের কথা? এটা কি শুধু বিডিআরদের বিদ্রোহ ছিল, নাকি এর পিছনে বসে কলকাঠি নাচছিল স্বৈরাচার শেখ হাসিনা? দর্শক, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে আজকের ভিডিও জুড়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও বুঝতে পারবেন। দর্শক, চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। আমি যখন পদত্যাগ করলাম, আমাকে তো জোর জবরদস্তি করা হলো, ছাড়া হবে না, ছাড়া হবে না। আমি বললাম যে আমার ফ্যামিলি আছে, আমার যেতে হবে। আমি আমেরিকা চলে গেলাম। আমেরিকা থেকে কল করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে আমি থাকবো না, আমি আপনাকে যে পদত্যাগ পত্র দিয়েছি 31শে মে, এটাই আমার ফাইনাল ডিসিশন, আমি থাকবো না। উনি আমাকে অনেকভাবে রাজি করাবার চেষ্টা করলেন থাকার জন্য। আমাকে অনেক কিছু অফার দেওয়া হয়েছে, আমাকে আওয়ামী লীগের পদ অফার দেওয়া হয়েছে, আমাকে মন্ত্রিত্ব অফার দেওয়া হয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এনিথিং আই ওয়ান্ট, আই সেড নো। আমি মনস্থির করেছি আমি থাকবো না, ঠিক আছে। আমি বাংলাদেশকে চেঞ্জ করতে চেয়েছিলাম এবং আই বিলিভ ইন শেখ হাসিনা। শি বিট্রেড মি, শি বিট্রেড আওয়ামী লীগ, শি বিট্রেড বাংলাদেশ। আমি আজকে স্পষ্টভাবে বলছি যে আমার চোখে পানি আসছে। দিস ওয়াজ আ ভেরি বিগ বিট্রেয়াল, ঠিক আছে। তখন আমি বলেছি আমি থাকবো না। এক পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না। 2 মিনিট ধরে আমি ফোন ধরে থ মেরে গেলাম। একটা দেশের প্রধানমন্ত্রী গান গেয়ে, মানে ইট ইজ স্পাইন চিলিং। এটা আপনাকে আতঙ্কিত করবে, বিকজ ইউ ডোন্ট নো এটা কি, এই জিনিসটা কি। গান গেয়ে বলছে আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। ওকে, সো দ্যাট মিনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দেখেন, বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন পদত্যাগ করেনি। দিস ওয়াজ মাই প্রোটেস্ট, আমার প্রোটেস্ট এগেনস্ট দুর্নীতি, অনিয়ম এবং সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে আমার প্রোটেস্ট ছিল। আমি ভেবেছিলাম মানুষ বুঝবে, কিন্তু মানুষ আমাকে আবার গালি দিয়েছে যে আরে কি বোকা লোক, মন্ত্রিত্ব ছাড়ে নাকি কেউ কোনোদিন। এটার ভিতরেই থেকে আপনি কাজ করতেন, ভিতরে থেকে কাজ করা যায় না, ওকে, যদি না একদম উপর থেকে ইচ্ছা না। একটা বিষয় বিভিন্ন জায়গায় ভাইরাল, সেটা হচ্ছে যে সেই সময় শেখ সেলিম সাহেব আপনাকে চর মেরেছিল এবং সেই কারণে আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পদত্যাগ করেছেন। আপনার কি মনে হয় আমাকে কেউ চর দিয়ে বাসায় যেতে পারবে? তার যেতে হবে কোথায় জানেন? হসপিটালে। ওকে, উনি তো পাওয়ারফুল ছিলেন। লিসেন টু মি, লিসেন টু মি। এখানে ফিজিক্যাল জিনিস তো না ভাই। ওনার সাথে আমার ফিজিক্যাল কোনো অল্টারকেশন হয়নি, ওনার সাথে আমার কোনো সামনাসামনি কোনো কনফ্রন্টেশন হয়নি। ওকে, আমি যেটা বললাম, আমাকে থাপ্পড় দিয়ে কেউ বাসায় যাবে না, ওকে, তার যেতে হবে হসপিটালে। না, এখানে আবার বলছি, আমার মিনিস্ট্রি চালাবার ক্ষেত্রে আমি অনেক বাধা এবং অনিয়ম দেখেছি, যেটা এসেছে অনেক মহল থেকে, এবং যেই মহলগুলোর এখানে কোনো কাজ ছিল না, বুঝাতে পারছি, এবং আমি সেই মহলগুলোকে সরিয়ে দিয়েছিলাম। তো এখান থেকেই হয়তো কনফ্লিক্ট আসতে পারে। পরিবারের সদস্যরা সব মন্ত্রণালয়কে কন্ট্রোল করেছে, ওকে, মন্ত্রী মিনিস্টাররা নামে মাত্র। এখানে একজন না, অনেক পরিবার সদস্য আছে। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম অনেক বড় স্বপ্ন নিয়ে, কিন্তু আমি দেখলাম ওয়েট আ মিনিট, এই স্বপ্ন শুধু আমি দেখছি, আর আশেপাশে কেউ দেখছে না। হোয়াট হ্যাপেন্স দেন ইজ, আমি দেখছি চারিদিকে বাধা, এবং আমি আবার অন্যদের জন্য বাধা হয়ে গিয়েছি। বুঝাতে পারছি বিষয়টা? যারা এখানে স্বার্থান্বেষী মহল আছে, এবং স্বার্থান্বেষী মহল কে আছে এখন তো জনগণের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। আনফর্চুনেটলি আমি সরাসরি বলি, এটা একটা পরিবার কন্ট্রোল করেছে, পরিবার কন্ট্রোল করেছে সরকার, পরিবার কন্ট্রোল করেছে দলকে, পরিবার কন্ট্রোল করেছে সর্বস্তরের প্রশাসনকে। বিডিআর বিদ্রোহ নিয়ে অনেকে আপনাকে দোষারোপ করে, অনেকে আপনাকে আঙুল তুলেছে, সে সময় আপনার ভূমিকা কেমন ছিল? না, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ অনেকেই ভাবছেন যে আমি যেহেতু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, আমি ইনার সার্কেলের লোক। এখানে একটা বিরাট মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। ইনার সার্কেল হচ্ছে পরিবারের সদস্যরা, আমি ছিলাম ঢাল, শিল্ড, কারণ তাজউদ্দিন আহমেদের নামটা আমার সাথে আছে, এবং তাজউদ্দিন আহমেদ সবার জন্য গ্রহণযোগ্য। সো এই যে বিডিআর হত্যাকাণ্ডর মতো একটা জঘন্য নিকৃষ্ট ঘটনার সাথে আমাকে জড়ানো, আমি কিন্তু আমার দায়িত্ব যেটা ছিল, আমি কিন্তু সেটা পালন করার চেষ্টা করেছি। আমি যখনই শুনলাম ঘটনা ঘটছে, আমি আইজি সাহেবকে কল দিয়েছিলাম, নূর মোহাম্মদ সাহেব। আমি আইজি সাহেবকে বলেছিলাম, আইজি সাহেব, স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলে ওই পুরা কম্পাউন্ডটাকে ঘেরাও করে ফেলতে হবে সকল ফোর্স দিয়ে, যাতে যারা ভিতরে আছে অঘটন ঘটাতে চাচ্ছে তারা যেন বুঝে যে তাদের পালাবার কোনো পথ নাই। দেন ইউ প্ল্যান অ্যাটাক, দেন মুভ ইন করতে হয়, রাইট, ফোর্সেস দিয়ে ঢুকে যেতে হয়। নেগোসিয়েশন তো অনেক পরে, কিন্তু আমি কল করলাম,
আইজি সাহেব বললেন আমাদের তো এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, কারণ এখানে মন্ত্রী মহোদয় আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। তার মানে উনি আমাকে বলছেন আপনার কথা তো আমি শুনতে পারবো না, কারণ আমি বলেছিলাম আপনি র্যাব আনেন, দরকার হলে আনসার সদস্যদেরকে আনেন, আমাদের ব্যাপক ফোর্স লাগবে, পুরা কম্পাউন্ডটাকে সিল করে দিতে হবে। আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলাম যে আমাদের তো কম্পাউন্ডটাকে ঘেরাও করতে হবে, সকল ফোর্স দিয়ে ঘেরাও করে আর্মি ডাকতে হবে অপারেশন করার জন্য। উনি বললেন এটা প্রধানমন্ত্রী দেখছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা প্রধানমন্ত্রী দেখছেন। আমি প্রধানমন্ত্রীকে কল করলাম যে আমাদের তো এটা ঘেরাও করতে হবে, আমাদের পুরা কম্পাউন্ডটাকে সারাউন্ড করতে হবে এবং এখান থেকে কেউ যাতে পালাতে না পারে এবং আর্মি কল ইন করতে হবে, অপারেশন প্ল্যান করতে হবে। উনি আমাকে বললেন আমেরিকায় বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন আমি আমেরিকা ছিলাম। তো আমার যে দায়িত্ব, আমি বিদেশে থাকা অবস্থায়ও তো আমি চেষ্টা করেছি। আমি ছিলাম একজন দেশপ্রেমিক যে বাংলাদেশকে চেঞ্জ করার জন্য এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো জঘন্য একটা পজিশন আমি নিয়েছিলাম। এই বিষয়ে আপনার সম্বন্ধে আসে যে বিডিআর যারা বিদ্রোহী ছিল তাদেরকে আপনি পালাতে হেল্প করেছেন। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। এটা একটা প্রেস কনফারেন্সে আমি দেখেছিলাম কয়েকদিন আগে, মেজর জেনারেল মতিন সাহেব বলছেন প্রাথমিক তদন্তে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, কিন্তু আমাকে জেনারেল এরশাদ বলেছেন যে উনি শুনেছেন যে আমি মানে সোহেল তাজ নাকি খুনিদের পলায়নে সহায়তা করেছে। আমি এটা দেখে তো আশ্চর্য হলাম। প্রথম বিষয় হচ্ছে শোনা কথা, এরশাদ সাহেব শুনেছেন আরেকজনের কাছ থেকে, এবং জেনারেল এরশাদ একজন প্রয়াত ব্যক্তি, এবং উনি বলেছেন মেজর জেনারেল মতিনের কাছে। এখন এরশাদ সাহেব শোনা কথা আবার বলেছেন, কিন্তু আদৌ বলেছেন কিনা জেনারেল মতিনকে এটার বা প্রমাণ কোথায়? কিন্তু এর থেকে আরও আশ্চর্য বিষয় হচ্ছে, আমি যেটা হাস্যকর মনে করি, খুনিদেরকে পলায়ন করতে আমি সহায়তা করেছি। কবে? আমি তো দেশে ফিরেছি 10ই মার্চ। তাহলে কি খুনিরা অপেক্ষা করেছে 27 তারিখ, 28 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছে আমার জন্য? আমি এসে তারপরে তাদেরকে এগুলো হচ্ছে আনএক্সেপ্টেবল কথাবার্তা। ঠিক আছে, যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমেই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিন হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিক্ষুব্ধ সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, এই 26 তারিখের দিনের আপনি জান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যান না? না তো এরকম বলে তো এটা হয়েছে ম্যাডাম। না 26 তারিখে আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতে ব্ল্যাক পাঠাতেন, আবার আপনার মতো না। যদি র্যাব সেনাবাহিনী এই এজেন্ট থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তাপস অভয় দিয়ে বলে, সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরউদ্দিন জানান, শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে আমরা জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318। জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25শে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকাই বা কী ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র তাক করেছিল সিপাহী মঈন, এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীব ওয়াজেদ জয় 27শে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন?
জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। বিশেষ বাংলাদেশের শেখ হাসিনা এবং ওনার লোকজন কিছু বলেই শুধু সেনাবাহিনীকে কেন গালি দেয়, 400 টাকার মেজর, 400 টাকার মেজর। এখানে কি কোনো রাজনৈতিক মানে এই ঘটনাটার পিছনে আসলে কি মানে রাজনৈতিক কোনো কারণ ছিল নাকি? অবশ্যই রাজনৈতিক কোনো কারণ ছিল, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাকে বললাম যে সেনাবাহিনীর অফিসারদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য একটা উপলক্ষ দরকার ছিল, এবং শেখ হাসিনাকে ওই ঘটনার পরবর্তীতে অফিসাররা সেনাকুঞ্জে জিজ্ঞেস করেন যে আপনি জানতেন যেটা হতে যাচ্ছে, আপনি কেন কিছু করেন না। আসলে বিডিআরের যে ঘটনাটা ঘটেছে এটা আসলে একটা খুবই পৈশাচিক নারকীয় একটা জঘন্য একটা ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত অনেক অনেক পছন্দের মানুষদেরকে এই ঘটনার কারণে হারিয়েছি। আমার পরিচিত অনেকেই এতে ভুক্তভোগী হয়েছে, তাদের ফ্যামিলি সাফার করছেন, এখনো তারা সাফার করছেন। তো আপনি দেখেন আওয়ামী লীগ সরকার ঠিক 2008-এর শেষে তারা সরকার গঠন করে, এন্ড তার কয়েক মাসের মধ্যেই এরকম একটা ঘটনা ঘটলো। এবং বিডিআরের যেই বিডিআর সপ্তাহ শুরু হয়েছে, বিডিআরে শেখ হাসিনা যাবেন, এত কিছু জানার পরেও তৎকালীন যিনি ডিজিএফআই ছিলেন মোল্লা ফজলে আকবর ভদ্রলোকের নাম, উনি তখন দেশে উপস্থিত ছিলেন। এবং উনি কোথায় ছিলেন সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা অনেক কিছু শুনি, এখন আমি সাংবাদিক হিসাবে এন্ডোর্স করতে পারি না এই সমস্ত থিওরি, as long as I don't have any solid evidence, but উনি তখন বাংলাদেশে ছিলেন না, এটা আমি নিশ্চিত, তখন উনি বাংলাদেশে ছিলেন না। এবং ডিজিএফআই এর অধীনে সিটিআইবি নামে একটা ডাইরেক্টরেট আছে, সিটিআইবির আন্ডারে কিছু লাইক আরেকটা উইং আছে যারা আপনার প্যারামিলিটারি নামের একটা শাখা, তারা ওখান থেকে দেখে প্যারামিলিটারি, স্পেশাল অপারেশনস, আর্মি, নেভি, এয়ারফোর্স, এরকম বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন করা আছে, যে ডেজিগনেটেড পিপল আছে যারা প্যারামিলিটারি বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। এখন এটা তো তাদের অবশ্যই জানার কথা যে এরকম একটা লিফলেট ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এবং প্রাইম মিনিস্টারের ভিজিট ক্যান্সেল হয়ে গিয়েছে, এর মাঝখানে ডিজিএফআই দেশে নাই। তো এটা যে কন্টেইন করা যেত না, ব্যাপারটা কিন্তু আসলে এরকম, বাট জিনিসটা তো আসলে করাই হয়েছে এটাকে উদ্দেশ্য করে যে সেনাবাহিনীর অফিসাররা দুর্নীতিবাজ, এটাকে যেন তারা প্রমাণ করতে পারে। কারণ রাজনীতিবিদরা, মিনিস্টার, এমপি, বিভিন্ন রকমের লোকজনেরা দুর্নীতিবাজ। তার কিছুদিন আগেই সেনাবাহিনী ভয়াবহ রকমের অ্যান্টি কারাপশন ড্রাইভ কন্ডাক্ট করেছে, এবং বিভিন্ন রকমের ব্যক্তিকে তারা অ্যারেস্ট করেছে। হেনস্থার অনেক অভিযোগ এসেছে, লাইক হুইচ ইজ বেসিক্যালি ট্রু, দে ওয়্যার টর্চার্ড ইন কাস্টাডি। দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, এটার সাথে কি শুধু স্বৈরাচার শেখ হাসিনা জড়িত ছিল, নাকি এর সাথে সোহেল তাজও জড়িত ছিল? এই সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিন, এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।